আসসালামু আলাইকুম, দিস ইজ নওশাদ সৌরভ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের পার্ট 3-তে। আমরা এর আগে কমপ্লেক্স নাম্বার ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম বা পোলার ফর্ম যেটা দেখছিলাম। মেনলি আমরা এরকম একটা ফর্ম দেখছিলাম যে একটা কমপ্লেক্স নাম্বার যদি জেড থাকে, ওই ক্ষেত্রে ওটাকে আমরা পোলার ফর্মে এভাবে লিখতে পারি, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই না? এই টাইপের একটা ফর্ম আমরা দেখছিলাম। যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা লিখতে চাই, এভাবে লিখতে পারি। আর যদি কার্টেসিয়ান ফর্ম বা রেক্ট্যাঙ্গুলার ফর্মে যদি লিখতে চাই, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এক্স প্লাস আই ওয়াই, এই ফর্মে লিখতে পারি, তাই না? এভাবে দুইটা ফর্ম, একটা হচ্ছে পোলার, একটা হচ্ছে কার্টেসিয়ান ফর্মে। এখন দেখো, এখানে আরও কিছু জিনিস শিখছিলাম আমরা, যে আর্গুমেন্ট আর মডুলাস। মডুলাস মানে কি? মডুলাস অফ আর, বা যেটাকে আমরা আর চিন্তা করছিলাম, ওটাকে কি লেখা যেতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই টাইপের চিন্তা করছিলাম এখান থেকে। এরপর হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, এই টাইপের ইনফরমেশন আমরা এর আগে পড়ে আসছি। আশা করি এগুলো ভালোভাবে কমপ্লিট করা যাবে। এখন দেখো, আমরা একটা কমপ্লেক্স নাম্বার নিব, ওটার যে আর্গুমেন্ট এবং মডিউলাস এগুলো একটু বের করা শিখবো। বারবার করতেছি বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে। এটার পেছনে মেইন কারণ হচ্ছে যেন আমাদের ভালোভাবে জিনিসপত্রগুলো ক্লিয়ার হয়, আমাদের যেন প্রত্যেকটা বেসিক ভালোভাবে ক্লিয়ার হয়। পরবর্তীতে আমরা যখন বড় বড় টপিক পড়বো তখন যেন ইজিলি পড়তে পারে, ঠিক আছে? সো আমরা ছোট একটা উদাহরণ নিচ্ছি, যে উদাহরণটা নিয়ে আমরা দেখবো যে আর্গুমেন্টের ব্যাপার। দেখো, আর্গুমেন্ট আমরা চাইলে থিটার মান যেভাবে সেভাবে নির্ণয় করতে পারি না। এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, আমি এই ভিডিও শুরুতে এই টপিকটা দিয়ে শুরু করতেছি। ব্যাপারটা হচ্ছে ট্যান থিটার মান বা থিটার মান, যেটা আমরা আর্গুমেন্ট হিসেবে চিন্তা করি, ওটা সবসময় মাইনাস পাই থেকে বড় বা মাইনাস পাইয়ের সমান বা তার থেকে বড় এবং পাই থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে থাকবে। আমি বুঝতে পারছি ব্যাপারটা। তাহলে আমরা একটা উদাহরণ নিই। উদাহরণের বেসিসে আমরা কিছু ক্যালকুলেশন দেখাচ্ছি, ঠিক আছে? এই ক্যালকুলেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন যে চিন্তাটা আমি করতে যাচ্ছি, ওই চিন্তাটা যদি ভালোভাবে আমরা শিখে ফেলি, তাহলে কিন্তু কোনো ঝামেলা হবে না। আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস বা কমপ্লেক্স নাম্বারকে ভালোভাবে বুঝে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে, মনে করো আমাদের কাছে একটা সংখ্যা আছে, যেটা হচ্ছে জেড ইকুয়াল টু 1 প্লাস আই, এই টাইপের একটা সংখ্যা আছে, ঠিক আছে? এটা একটা কমপ্লেক্স নাম্বার, যেটা এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে। এটাকে যদি এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে চিন্তা করি, তাহলে কেমন দাঁড়ায়? z equal to 1 plus 1 into i, তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে x plus iy ফরম্যাট আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমি এই ব্যাপারটা লিখছি না আর। আশা করি এত আলোচনার পরে এতটুকু আশা করি সবাই বুঝতেছেন। ওকে, এখন এটাকে আমি একটু প্লট করব কীভাবে? এই যে আমাদের একটা রিয়েল অ্যাক্সিস, একটা ইমাজিনারি অ্যাক্সিস থাকবে। সো 1 যেহেতু এদিকে আসবে, তাহলে রিয়েল অ্যাক্সিসে এক ঘর যাবে, এরপর ইমাজিনারি অ্যাক্সিসে এক ঘর যাবে। তাহলে এটা মোটামুটি এটা একটা বিন্দুতে পাবো। তাহলে এটাকে আমরা কমপ্লেক্স ফর্মে এভাবে করে লিখতে পারি, অ্যারো দিয়ে। তাহলে এটাকে গ্রাফিক্যালি প্লট করলে এমন কিছু একটা দেখাবে, ঠিক আছে? দেখো, তাহলে এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে, এই নাম্বারটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে? ওকে, দেখো আরেকটা চিত্র, এটার সাথে যদি আরেকটা কমপ্লেক্স নাম্বার আমরা চিন্তা করি, এই টাইপের। দেখো, জেড ইজ ইকুয়াল টু -1 প্লাস আই। এখন এটাকে প্লট করলে কোথায় দাঁড়াবে? দেখো তো, খুবই বেসিক। -1 মানে রিয়েল অ্যাক্সিসে নেগেটিভ দিকে আসবে, এদিকে এক ঘর, এবং +1 উপরের দিকে এক ঘর যাবে। তাহলে মোটামুটি এই জায়গায় আমার ডটটা পাবো বা কমপ্লেক্স নাম্বারটাকে পাবো। তাহলে এটা কেমন হয়? এটা যদি যোগ করে দিই, তাহলে মোটামুটি এমন দাঁড়ায়। একটু বাঁকা হচ্ছে, এটা কিন্তু সোজা হবে, তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের বেসিসে। এটা দেখো কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সাইমালটেনিয়াসলি আমরা যদি আরেকটা করি, যেমন z ইজ ইকুয়াল টু -1 মাইনাস আই, এটাকে যদি প্লট করি, তাহলে কোথায় প্লট করতে পারবো? -1 মানে এখানে আসবে, -i মানে কোথায়? নিচের দিকে যাবে, তাই নিচের দিকে এক ঘর। তাহলে মোটামুটি এটা হবে বিন্দু, তাহলে এটা হবে তার কমপ্লেক্স নাম্বারটা, অর্থাৎ এটা। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। দেখো, লাস্টলি আমরা আরেকটা কমপ্লেক্স নাম্বার নিব, যেটা হচ্ছে z ইজ ইকুয়াল টু 1 মাইনাস আই। দেখো, এটা কোথায় পড়বে? 1 মাইনাস আই, 1 মানে এই পাশে এক ঘর, -i মানে নিচে এক ঘর। তাহলে মোটামুটি এই জায়গায় পড়বে। তাহলে এটা কোথায়? এই জায়গায়, ঠিক আছে? তাহলে এখানে একটা কমপ্লেক্স নাম্বার নিছিলাম, যেটা দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। আমরা 4 রকমের কমপ্লেক্স নাম্বার নিলাম। এখন দেখো, এদের আর্গুমেন্ট এবং মডিউলাস বের করতে হবে আমাদের, ঠিক আছে? দেখো এটা কিভাবে করা যায়। এখানে ক্ষেত্রে আর্গুমেন্ট এবং মডুলাস যদি বের করতে চাই, তাহলে সর্বপ্রথম চারোটারই আমরা আর্গুমেন্ট চিন্তা করি, মডুলাস চিন্তা করি। সর্বপ্রথম সবগুলোর মডুলাসটা চিন্তা করি। দেখো, মডুলাসের সূত্র কি? যে মডুলাস ইজ ইকুয়াল টু, আমরা এভাবে লিখতে পারি না, যে মডুলাসকে যদি আমি কি আর চিন্তা করি, আর ইজ ইকুয়াল টু, বা মডুলাস অফ আর বা আর, যেটা যে কোনো একটা চিন্তা করতে পারি, তাহলে আর ইজ ইকুয়াল টু √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এইটার ক্ষেত্রে এক্স হচ্ছে 1, ওয়াইও কিন্তু 1, তাই না? তাহলে 1 ইজ ইকুয়াল টু √2, ঠিক আছে, ফর দিস। এখন এটার জন্য দেখো, -1 এখানে হচ্ছে 1, তাই না? এক্স এর মান হচ্ছে -1, ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে দেখো, রুটের মধ্যে যদি -1 এবং এখানে 1 দিই, সেক্ষেত্রেও আমার মানটা আসবে কি? √2। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু √2ই আসবে মডুলাস, তাই না? এবার পরবর্তীটা দেখো, -1 তাহলে -1 রুটের মধ্যে দিলে তাও কিন্তু সেম মান, অর্থাৎ √2। তাহলে এই ক্ষেত্রেও আমরা মডুলাস পাবো √2, এবং এই লাস্ট ক্ষেত্রেও আমরা মডুলাস
পাবো কি √2, দেখো 1 এবং -1 সেম √2 আসবে, কারণ স্কোয়ারের ক্ষেত্রে নেগেটিভ কখনো কি করে না, ম্যাটার করে না। তার মানে চারোটা কেসের ক্ষেত্রে আমার কি যে মডুলাস এটা সেম থাকবে, অর্থাৎ যা √2 হবে। ঠিক আছে, এই ব্যাপারটা তো ক্লিয়ার। এখন আমরা নির্ণয় করবো আর্গুমেন্ট, এবং আর্গুমেন্টের ব্যাপারটা আমাদের একটু শিখতে হবে। এই আর্গুমেন্ট যে নির্ণয় করবো, এখনই আমরা আমাদের মেইন চিন্তাটা করব বা মেইন ব্যাপারটা একটু শিখতে চেষ্টা করবো, যেটার জন্য এই ভিডিওটা করা আর কি, বা এই থার্ড পার্টের মেইন আলোচনা হবে এখন। ঠিক আছে, দেখো আর্গুমেন্ট নির্ণয় করো। আর্গুমেন্ট বলছি কি, এই অক্ষের সাথে, আমি আগেও বলছি যে এই অক্ষের সাথে এখানে যে অক্ষটা আছে এই অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে সে, এটা হবে তার আর্গুমেন্ট। ঠিক আছে, দেখো আরেকটা কালার নিই যেটা দেখা যাবে। দেখো তাহলে এটা হচ্ছে তার আর্গুমেন্ট, এই থিটাটা। ঠিক আছে, তাহলে এই অক্ষের সাপেক্ষে চিন্তা করতে হবে। সিমিলারলি এটা এই অক্ষ থেকে কতটুকু দূরে, এতটুকু দূরে, বা এটার ক্ষেত্রে এই অক্ষ থেকে সে এতটুকু দূরে, এটার ক্ষেত্রে এই অক্ষ থেকে সে এতটুকু দূরে, এভাবে করে চিন্তাটা করতে হয় আমাদের আর্গুমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, সো আমরা যদি একটু রিমুভ করে আবার প্রথম থেকে দেখাই ব্যাপারটা, মানে ফর ফার্স্ট কেস আমরা আর্গুমেন্টে কীভাবে চিন্তা করবো। তাহলে ফার্স্ট কেস একদম বেসিক চিন্তা, এটা হবে আমাদের আর্গুমেন্ট, যেটা হচ্ছে থেটা। তাহলে থেটা অনুসারে কী লেখা যেতে পারে, দেখো এটাকে আমরা একটু এভাবে করে লিখি। ওকে, দেখো ফার্স্ট কেসের ক্ষেত্রে আমরা কী চিন্তা করতে পারি, দেখো তাহলে ফর ফার্স্ট কেস যেটা চিত্রটা ছিল এমন যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল এরকম, তাহলে এটা হবে আমাদের থেটা। তাহলে থেটাটা কীভাবে ইজিলি বের করতে পারি, যে থেটা ইজ ইকুয়াল টু কী থাকে, tan ইনভার্স y/x, y/x। তাহলে এখানে y/x মানে কি, প্রথম কেসের জন্য দোনোটার ক্ষেত্রে কিন্তু পজিটিভ, দেখো দোনোটার ক্ষেত্রে কিন্তু পজিটিভ, এটাও পজিটিভ, দেখো এটাও পজিটিভ, এটাও পজিটিভ, দোনো ক্ষেত্রে পজিটিভ। তার মানে আমরা কীভাবে করতে পারি, দোনো ক্ষেত্রেই 1/1 করতে পারি, 1/1। তাহলে এটা কি দাঁড়াবে, tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান মানে কত, tan 45 ডিগ্রি, তাই না? তাহলে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি লিখতে পারি, অথবা এটাকে রেডিয়ানে নিতে পারি। রেডিয়ানে লিখলে কি হয়, π/4 রেডিয়ান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আর্গুমেন্ট ফর ফার্স্ট কন্ডিশন, অর্থাৎ প্রথমটার জন্য আর্গুমেন্ট হচ্ছে এটা। দেখো ব্যাপারটা, সরি ফর দ্যাট। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথমটার জন্য আর্গুমেন্ট। তোমরা যদি দেখতে চাও তাহলে দেখতে পারো যে এই প্রথমটার জন্য আর্গুমেন্ট হচ্ছে এটা। ঠিক আছে, π/4। তাহলে প্রথমটার জন্য আর্গুমেন্ট কি আসবে, π/4 আসবে। আমাদের দ্বিতীয় কন্ডিশনটা ছিল এরকম, z = -1 + i। সো এটাকে যদি আঁকতে চাই তাহলে কীভাবে আঁকতে পারি, এবার আবার -1, এরপর উপরের দিকে 1, তার মানে i, তাই না? তাহলে মোটামুটি এই জায়গায় বিন্দুটা হবে, তাহলে এটা হবে আমাদের সেই কমপ্লেক্স নাম্বারটা ফর সেকেন্ড কেস। ঠিক আছে, সো এটাকে যেটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে ওটার আর্গুমেন্ট কীভাবে বের করবো, এটার আর্গুমেন্ট বের করার জন্য আমাদের থিটা বের করতে হবে। ওই থিটাটা হচ্ছে কিন্তু এটা, তাই না? কারণ এই অক্ষের সাপেক্ষে চিন্তা করতে হবে। এখন দেখো প্রথম কেসটা কেমন ছিল, এটা একটু দেখি। যে প্রথম কেসটা ছিল এই বরাবর ছিল আমাদের প্রথম যে কেসটা ওইটা, এবং এটা আমরা থিটা বের করছি যেটা ছিল 45 ডিগ্রি বা π/4। ঠিক আছে, এখন দেখো এটা কিন্তু ঘুরছে সেমভাবে, দেখো সেমভাবে ঘুরছে না, কারণ 1 -1 -1 1 অথবা 1 -1 এটা বের করে গেছে, তাই না? প্রথমে ছিল 1 + i, এরপর ছিল -1 + i, এরপর তৃতীয় কেসে ছিল -1 - i, চতুর্থ কেসে ছিল 1 - i। তাহলে দেখো তাদের অনুপাত সেম, তাই না? রোটেশন সেম, তার মানে এটা যতটুকু ছিল সে পরবর্তীতে রোটেট করে এই জায়গায় আসছে, তার মানে এটাও সেম হবে, এবং পরবর্তীতে রোটেট করে এখানে আসছে, তার মানে এখান থেকে পরবর্তী থেটাটাও সেম হবে, তাই না? এটা সেম হবে, পরবর্তী সে এখানে আসছে তখন এটা সেম হবে, তাই না? এগুলো কিন্তু সেম হবে, এটা চিন্তা করতে পারি আমরা। ঠিক আছে, তার মানে থেটাটা সেম হবে। এখন দেখো এই কেসের জন্য আমরা কিভাবে এই অংশটা বের করতে পারি। নর্মালি আমরা কিন্তু ক্যালকুলেটারে করতে পারি, ক্যালকুলেটারে চাপলে চলে আসবে আনসার, কিন্তু আমরা একটা চিন্তা করব ছোট। ঠিক আছে, কি করতে পারি, আমরা প্রথমে 180 ডিগ্রি নিব, পুরোপুরি দেখো 180 ডিগ্রি নিব। আমরা কি করবো, 180 ডিগ্রি যাব, 180 ডিগ্রি থেকে এই অংশটাকে বাদ দিব। এই অংশটা কিন্তু থেটা, তাই না? কারণ এ বরাবর কিন্তু যা ছিল এটা কিন্তু আগে থেটা ছিল, তার মানে এটাও থেটা। তাহলে 180 ডিগ্রি মাইনাস থেটা করলে এটার জন্য অটোমেটিক আর্গুমেন্ট বের হয়ে যাবে না, অটোমেটিক বের হয়ে যাবে। তাহলে আমরা এটার জন্য করব 180 ডিগ্রি মাইনাস থেটা। তাহলে থেটা ছিল কত, 45, এভরি কেসের জন্য 45 কিন্তু, তার মানে এখানে থাকে কত, 135। তাহলে 135 ডিগ্রি, এটা হচ্ছে ফর সেকেন্ড কোয়াড্রেন্ট এই কমপ্লেক্স নাম্বারের জন্য আর্গুমেন্ট। তাহলে এটাকে যদি আমরা কি লিখে যাই, এটাকে যদি আমি রেডিয়ানে লিখতে চাই তাহলে আমি এভাবে লিখতে পারি যে 3π/4। ঠিক আছে, 3π/4 লিখতে পারি রেডিয়ান। ঠিক আছে, এটা ছিল সেকেন্ড কন্ডিশনের জন্য আমার কি আর্গুমেন্ট। ঠিক আছে, তো আমরা যদি এখন আমাদের 3 নম্বর উদাহরণটা দেখি তাহলে মোটামুটি এই টাইপের আছে 3 নম্বর উদাহরণটা, z = -1 - i। তাহলে এটাকে যদি আমরা প্লট করি তাহলে কোথায় প্লট করব, -1 আর এই অ্যাক্সিসে -i, তাহলে মোটামুটি এই জায়গায় আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি 3 নাম্বার যেই উদাহরণটা দিয়েছিলাম সেটা। তো এটার ক্ষেত্রে আমরা আর্গুমেন্ট বের করব কিন্তু পুরোপুরি এই অ্যাক্সিস থেকে এই যে থেটাটা। দেখো আমরা কিন্তু এত বড় থেটাটা চিন্তা করতে পারি প্রথম কেসে। দেখো এত বড় যদি থেটা চিন্তা করি আমরা, এত বড় থেটা, তাহলে এটা কি হচ্ছে 180 ডিগ্রি প্লাস থেটা। তাহলে 180 ডিগ্রি প্লাস থেটা যদি হয় তাহলে কিন্তু 180 বড়, এটাকে আমাদের মেইন রেঞ্জকে সাপোর্ট করে, যে রেঞ্জটা ছিল -π থেকে বড় বা সমান
আর পায়ের সমান বা তার থেকে ছোট, এই রেঞ্জকে কি এটা সাপোর্ট করে? কখনোই করে না। 180 ডিগ্রি প্লাস থিটা তো হইতে পারবে না, কারণ ট্যান অপারেটরটা কিন্তু 180 ডিগ্রির বেশি মান নিতে পারে না। যার মানে আমরা এভাবে করে থিটাটাকে হিসাব করলে এটা কিন্তু আলটিমেটলি কী হবে না, হিসাবে আসবে না। সো আমাদেরকে একটা বিকল্পভাবে চিন্তা করতে হবে ফর দিস কেস আর্গুমেন্টটা নির্ণয় করার ক্ষেত্রে। অলদো ক্যালকুলেটারে করতে পারে, এগুলো আমি বারবার বলতেছি, কিন্তু এই চিন্তাটা দরকার আমাদের, কারণ একটা চিন্তা যদি আমি একটা জায়গায় শিখি ওটা আমরা ভবিষ্যতে 1000টা জায়গায় ব্যবহার করতে পারি। ঠিক আছে, ওকে দেখো এখন এভাবে কিন্তু এভাবে আসলে কিন্তু হবে না, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ আসলে কিন্তু হবে না। আমাদের করতে হবে কি, প্রথমে -180 ডিগ্রি আসতে হবে, -180 ডিগ্রি আসতে হবে। তাহলে প্রথমে আমরা এতটুকু আসবো, এরপরে কিছু জিনিস প্লাস করতে হবে, থিটাটাকে প্লাস করতে হবে। দেখো আমি চিন্তা করো একটা জিনিস, যে এদিকে পজিটিভলি 180 ডিগ্রি আসছি, মনে করো 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা 180 ডিগ্রি আসার পর আমরা কি মাইনাস যদি করতে চাই তাহলে কি করি, ব্যাক দিই পেছনের দিকে, তাই না? এই জায়গায় 180 ডিগ্রি করে এসে আমরা যদি এতটুকু অংশ ব্যাক দিই, বা এখন তো এটা বিপরীত দিকে নিচ্ছি, তাহলে এটা ব্যাক দিতে পারবো না, যোগ দিব। মানে ব্যাপারটা আমি কীভাবে বোঝাতাম, খুবই বেসিক, আমি একটু আবার দেখাই। মনে করো একটা গ্রাফ আছে, আমরা 180 ডিগ্রি প্রথমে আসলাম, আসার পর কিছু জিনিস বিয়োগ দিলাম, তাহলে বিয়োগ দেওয়ার পর 180 ডিগ্রি বিয়োগ মনে করো 20, তাহলে 180 ডিগ্রি থেকে 20 বিয়োগ দিলে সেটা হবে মোটামুটি কত, 160, তাহলে এটা হবে এই জায়গায়। তার মানে আমরা এতটুকু অংশ পেছনের দিকে চলে আসলাম। এটা হচ্ছে এই কেস, পজিটিভ কেস। এখন দেখো একটা যদি নেগেটিভলি আসি, মনে করো নেগেটিভলি এতটুকু আসছি, এখন যদি আমরা বিয়োগ দিই তাহলে কিন্তু সে আবার এদিকে উঠবে, তাই না? উপরের দিকে উঠবে, কারণ বিয়োগ দিতেছি। এখন এই যে নিচের দিকে নামানোর জন্য আমাকে কি বিয়োগ দিতে হবে নাকি যোগ দিতে হবে? অবশ্যই যোগ দিতে হবে। তাহলে এই কেসে আমরা কি করব, প্রথমে 180 ডিগ্রি নেগেটিভলি আসবো, আসার পর 45 ডিগ্রি যোগ দিব, তখন সেটা ঘুরে এখানে চলে আসবে। আসার পর আমরা এই অংশটা তখন পাবো, তখন আমরা শুধুমাত্র এই অংশটা বাকি থাকলো আমার, মানে জাস্ট এই কন্ডিশনটা, এতটুকু, জাস্ট এতটুকু অংশ থাকলো। এই এতটুকু অংশই কিন্তু আমাদের থিটা, যেটা কিন্তু এই অক্ষের সাপেক্ষে এটার কোণকে নির্দেশ করতেছে। আমি বুঝতে পারছি? তাহলে প্রথমে 180 ডিগ্রি আসবো, আসার পর যোগ দিব 45 ডিগ্রি, তখন কিন্তু আমরা এই বাকি অংশটা পাচ্ছি, যেটা হচ্ছে আমার আর্গুমেন্ট। আশা করি ব্যাপারটা বুঝছো তোমরা। ঠিক আছে, দেখো আমরা এখন কিভাবে করব ব্যাপারটা দেখো। ওকে, তাহলে চিত্রটা হচ্ছে এমন যে থার্ড কোয়াড্রেন্টে এটা এমন টাইপের আছে। তাহলে আমরা কি করব, প্রথমে 180 ডিগ্রি আসবো, 180 ডিগ্রি আসবো, আসার পর এই থিটাটাকে যোগ দিয়ে দিব। তাহলে আমরা এভাবে লিখতে পারি না, -180 ডিগ্রি, যেহেতু নেগেটিভ দিয়ে যাচ্ছি, তাহলে -180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, কারণ এটা কিন্তু থিটা সবসময় 45, কারণ কি এই যে tan ইনভার্স 1/1 আসুক, বা tan ইনভার্স -1/1 আসুক, অথবা tan ইনভার্স -1/-1 আসুক, যাই আসুক, অলওয়েজ কি এটা মাইনাস প্লাস মাইনাস এই টাইপের চেঞ্জেস হবে, কিন্তু থিটার মান সবসময় 45 ডিগ্রি ধরে নিতে পারি আমরা, তাই না? ওকে দেখো, তাহলে থিটা সবসময় 45 ডিগ্রি চিন্তা করা যেতে পারে। তাহলে এই কেসে কি হয়, -180 ডিগ্রি প্লাস 45, তাহলে এটা কি হচ্ছে আলটিমেটলি -3π/4 হচ্ছে, তাই না? মানে এটা সমান কত, -135 ডিগ্রি আর কি, -135 ডিগ্রি, যেটাকে আমরা এটা লিখতে পারি। তাহলে ফর থার্ড কেস আমাদের আর্গুমেন্টটা হচ্ছে -3π/4, যেটা কিন্তু আমাদের মেইন রেঞ্জের মধ্যেই পড়তেছে। আমি আশা করি বোঝাতে পারছি তৃতীয় কেসটা। ফর ফোর্থ কেস আমরা কেমনটা পাই এই ব্যাপারটা একটু দেখে দেখো। ফোর্থ কেস আমাদের কাছে ম্যাথ ছিল এই টাইপের, যে z = 1 - i, তখন এটা ছিল চতুর্থ কোয়াড্রেন্টে, মানে কি 1 আর এদিকে i, তাহলে এটা মোটামুটি এই টাইপের একটা জায়গায়। তাহলে এটার জন্য আমাদের থিটা হচ্ছে মোটামুটি এটা না, জাস্ট ছোটো টাইপের এই থিটাতে, এত বড় থিটার কথা দরকার নেই, তাও তো 180 প্লাস সামথিং চলে আসতেছে, দরকার কি আমরা জাস্ট ছোটো একটা থিটা চিন্তা করতে পারি। এখন যেহেতু এটা নেগেটিভ, তাহলে এখন নেগেটিভ থিটা হবে, তাহলে -45 হবে, তাই না? নেগেটিভ থিটা বা -45, যেটাকে আমরা কি লিখতে পারি, -π/4। এটাই ছিল আমাদের 4টা কন্ডিশনের জন্য আর্গুমেন্ট। এখন দেখো এগুলোকে যদি আমি একটু সাম আপ করি, সবগুলোকে যদি আমি আবার একসাথে লিখি তখন কেমন দাঁড়াবে। ফর ফার্স্ট কন্ডিশন যেটা ছিল এমন যে z = 1 + i, সেটার জন্য আমরা কত পাইছি, মডুলাসটা অলওয়েজ √2 সবগুলোর ক্ষেত্রে, এবং আর্গুমেন্ট পাইছিলাম কত, π/4, যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল। সেকেন্ডটার জন্য যেটা ছিল z = -1 + i, এটার জন্য আমরা মডুলাস পাইছি √2 এবং আর্গুমেন্ট পাইছি কি পাইছিলাম, 3π/4 পাইছিলাম, যেটা ছিল 135 ডিগ্রি, ঠিক আছে, এটা পাইছিলাম, যেটা সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল। আর ফর থার্ড কেস যেটা ছিল z = -1 - i, এটার জন্য আমরা আর্গুমেন্ট মডুলাস পাইছি 2, আর আর্গুমেন্ট পাইছিলাম -3π/4। এবং লাস্টলি যেটা ফোর্থ কোয়াড্রেন্টে ছিল, যেটা ফোর্থ কেস, এটা ছিল 1 - i, যেটার জন্য আমরা মডুলাস পাইছি √2 এবং আর্গুমেন্ট পাইছি কত, -π/4। দেখো প্রথম কোয়াড্রেন্টের যে মানটা ছিল
ওইটা কিন্তু নেগেটিভলি ফোর্থ কোয়াড্রেন্টে পাইলাম আমরা, দেখছো? যদি এগুলো সেম থাকে, এগুলো কীভাবে চেঞ্জ হয়েছে তোমরা ব্যাপারটা আশা করি বুঝতে পারতেছো। তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে যে মানটা ওটার নেগেটিভ মানটা ফোর্থ কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে যে মানটা ওটার নেগেটিভ মানটা পাইছি আমরা কত, থার্ড কোয়াড্রেন্টে। আমি বোঝাতে পারছি আশা করি। তাহলে এভাবে করে কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশনগুলো করতে পারি এবং রেঞ্জটাকে মাপতে পারি। কারণ থেটা যে দেয়া আছে, তাহলে যে কোনো একটা থেটা বের করে দিলাম, 220 ডিগ্রি, 230 ডিগ্রি, 300 ডিগ্রি, 400 ডিগ্রি, তাহলে কিন্তু মানে 220 ডিগ্রি বা 320 ডিগ্রি এভাবে করে দিতে পারি না আমরা, কিন্তু থেটাটাকে হিসাব করে আঁকতে হবে। মনে করো এভাবে করে কমপ্লেক্স নাম্বার যে কোনো জায়গায় হইতে পারে, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে আমাদের, মনে করো এই টাইপের। আমি যে জিনিসটা বোঝাই আরেকবার বোঝাই। দেখো মনে করো এই গ্রাফের এই জায়গায় একটা কমপ্লেক্স নাম্বার, দেখো এটা কিন্তু অনেক বড়, এত বড় থেটা কিন্তু আমরা নিতে পারবো না। সো এটার ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে এই অংশটা যেটা নেগেটিভ এবং ছোট, তাই না? তাহলে এটা চিন্তা করতে হবে, এত বড় তো চিন্তা করতে পারবো না, কারণ কি রেঞ্জটাকে মাথায় রাখতে হবে আমার, ঠিক আছে? মনে করো আবার একটা দেখা গেল এরকম, তাহলে আমি এত বড় এটাকে চিন্তা করতে পারবো? কখনোই পারবো না। আমাকে জাস্ট এই ছোটোটাকে চিন্তা করতে হবে যেন রেঞ্জের মধ্যে থাকে, বুঝতে পারছি? এই চিন্তাগুলো কেন করছি, যে একটা কমপ্লেক্স নাম্বারের যখন আর্গুমেন্ট হিসাব করবো ওইটা কি আসলে আমাদের ভ্যালিড রেঞ্জে আছে, ওই ব্যাপারটা আমাদের কিন্তু কনসিডার করতে হয়, ঠিক আছে? সো আশা করি কমপ্লেক্স নাম্বারের মডুলাস আর্গুমেন্ট নিয়ে আর কোনো ঝামেলা নেই। এই তিনটা ভিডিওতে ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার। তোমরা কার্টেসিয়ানে দেওয়া থাকুক, পোলারে দেওয়া থাকুক, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আর্গুমেন্ট মডুলাসের ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট আমরা দেখছি। অলদো আমাদের তো ক্যালকুলেটর আছেই, যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করে কিন্তু আমরা অটোমেটিক ক্যালকুলেটারে এই মানগুলো পেয়ে থাকি, ঠিক আছে? যদি করতে দেয় এভাবে করবা, চিন্তাগুলো মাথায় রাখবা। আর যদি তোমাকে যদি এমসিকিউ আকারে ব্যাপারগুলো জিজ্ঞেস করে অনার্সের পরীক্ষাগুলোতে, তখন আমরা জাস্ট ক্যালকুলেটার ইউজ করে ফেলবো, ঠিক আছে? অলদো নিজেরা বুঝে করা যাতে মজা বেশি আর কি। সো এটা কিন্তু খুবই স্লো একটা আলোচনা বা খুবই ডিটেলিং একটা আলোচনা গেছে আমাদের প্রথম 3টা ভিডিওতে। সো আশা করি এতটুকু পড়ার পর কেউ কখনো আর আর্গুমেন্ট মডুলাসে বাঁচবে না, বা পোলার এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটের কোনো ব্যাপারে কখনো আর ঝামেলা ফেস করবে না, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমাদের বেসিক শেষ। তোমরা যারা এইচএসসি আসো তোমরা মোটামুটি এতটুকু চাইলে দেখে ফেলতে পারো। এখন থেকে বা নেক্সট টপিক থেকে আমাদের কিন্তু হায়ার ক্লাসের পড়ালেখা শুরু, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স বলি বা বিএসসির জন্য যে কমপ্লেক্স অ্যানালাইসিস বা কমপ্লেক্স নাম্বার পড়ানো হয় ওই ব্যাপারগুলো শুরু হবে, ঠিক আছে? তাহলে আমাদের ফোর্থ পার্ট থেকে আমরা মেনলি এক্সটেন্ডেড ভার্সন অফ কমপ্লেক্স ভ্যারিয়েবলস পড়বো, মানে আমাদের একাডেমিকের বাইরে আর কি, অর্থাৎ আমাদের অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির জন্য যে পড়ালেখাগুলো ওগুলো পড়বো। সো আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে আমাদের পরবর্তী টপিকগুলো নিয়ে। সো এতটুকু পর্যন্ত আমাদের বেসিক, আমাদের 3টা বেসিক শেষ। আশা করি বেসিকগুলো বুঝলে পরবর্তী আলোচনাগুলো খুব ইজিলি বুঝতে পারবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।